আজকে আমরা এই রাস্তাটা এই এলাকার প্রায় 50 বছরের দাবি, দীর্ঘদিন ধরে নতুন বসতি তৈরি হয়েছে, বিভিন্ন কাউন্সিলর এসেছে যারা এই রাস্তাকে দেখায়নি। কেউ কেউ কাউন্সিলররা বলেছিল যে এটা ম্যাপেই নেই। সেখান থেকে দাঁড়িয়ে হিরণময় চট্টোপাধ্যায় যেদিন আমাদের এখানকার কাউন্সিলর রূপে স্বীকৃত হয়েছেন, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি শুধু এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করেছেন। কিছু স্বার্থান্বেষী অশুভ শক্তি বারবার 33 নম্বর ওয়ার্ডে হিরণময় চট্টোপাধ্যায়কে বদনাম করার জন্য চক্রান্ত করছে। আপনারা এখানে তুমি নারকেল ফাটাও, আমার তুমি ওয়ার্ড সেক্রেটারি। না না নারকেল তুমি একটা ফাটাবে, আর আমাদের বিধায়ক প্রতিনিধি দুজনে নারকেল, একটা ওয়ার্ড সেক্রেটারি ফাটাবে, একটা আমাদের বিধায়ক প্রতিনিধি দুজনে মিলে ফাটাবে। ওই পারে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। এসো সবাই হাত দাও, সবাই আসো, হাত দেখলো সবাই সবাই দাও। এই রাড়ি দলটা তো সবাই এসো, এই পচায়, তারপরে সম্পদ দা, সবাই মিলে এসো। কোথায় পচা পচা সবাই এসো, সম্পদ দা ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমান রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুলবাড়ি বাইপাস রাস্তায় নেমে পড়েছেন। মতিউর রহমান, যিনি ফুলবাড়ির বিজেপি নেতা, তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে সেই সমস্ত ট্রাক চালকদের হাতে জলখাবার তুলে দিচ্ছেন, যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং জল পিপাসায় কিন্তু ভুগছিলেন। অবশেষে সেই সমস্ত ট্রাক চালকদের হাতে কিন্তু জলখাবার তুলে দিচ্ছেন ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমান। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন আপনারা, ফুলবাড়ি বাইপাস রাস্তায় কিন্তু তিনি রয়েছেন এবং সেই ট্রাক চালকদের হাতে কিন্তু জল খাবার তুলে দিচ্ছেন। ফুলবাড়ির বাইপাস রাস্তায় এই অভিনব দৃশ্য লক্ষ্য করা গেল। ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমান রীতিমতো কিন্তু সেই সমস্ত ট্রাক চালকদের হাতে কিন্তু জল খাবার তুলে দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু বিস্কুটের প্যাকেট সহ জলখাবার রয়েছে, সেগুলি কিন্তু তারা তুলে দিচ্ছেন ফুলবাড়ির বাইপাস রাস্তায় আটকে থাকা সেই সমস্ত ট্রাক চালকদের হাতে, যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় কিন্তু আটকে ছিলেন এবং জলের পিপাসায় ভুগছিলেন। অবশেষে তাদের কথা মাথায় রেখে কিন্তু রীতিমতো তিনি কিন্তু ছুটে এসেছেন এবং সেই সমস্ত ট্রাক চালকদের হাতে জল খাবার তুলে দিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি লক্ষ্য করতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত ট্রাক চালক যারা ঘন্টার পর ঘন্টা ফুলবাড়ির বেহাল রাস্তা তথা আটকে ছিলেন এবং সেই সমস্ত ট্রাক চালকদের হাতে কিন্তু এই মুহূর্তে জল খাবার তুলে দিচ্ছেন। ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমান এই মুহূর্তে রয়েছেন ফুলবাড়ি বাইপাস রাস্তায় এবং দেখতে পাচ্ছেন ট্রাক চালকদের হাতে কিন্তু খাবার তুলে দিচ্ছেন, জল খাবার। বাবু আর বিস্কুট দিকু
ये कंटेनर तो है, कंटेनर उधर से निकल सकता है नीचे वाले रोड। ঠিক মহরমের দিনে মানবিক উদ্যোগ নিতে দেখা গেল ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমানকে। রীতিমতো ফুলবাড়ি বাইপাস রাস্তায় দাঁড়িয়ে থাকা যানজটে আটকে থাকা ট্রাক চালকদের পাশে দাঁড়ালেন মতিউর রহমান। রীতিমতো কয়েক ঘন্টা এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যে বাইপাস রাস্তার বেহাল অবস্থা, সেই রাস্তার পাশে যে সমস্ত ট্রাক, দূরপাল্লার ট্রাক রয়েছে, সেই সমস্ত ট্রাক দাঁড়িয়ে থাকা যে চালকরা জল পিপাসায় ভুগছিলেন, সেই কথা মাথায় রেখে রীতিমতো দেখতে পাচ্ছেন জল এবং খাবার নিয়ে পৌঁছে গিয়েছেন ফুলবাড়ি বাইপাস রাস্তায়। এই মুহূর্তে সেই সমস্ত ট্রাক চালকদের হাতে কিন্তু জল খাবার তুলে দিচ্ছেন ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমান। আজ মহরম, সেই মহরমের শুভ দিনে কিন্তু এই একটি মানবিক উদ্যোগ নিতে দেখা গেল ফুলবাড়ির বিজেপি নেতা মতিউর রহমানকে। এই কাজে সকলেই কিন্তু তাকে সাধুবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফুলবাড়ির বাইপাস রাস্তায় কিন্তু তিনি এখনো পর্যন্ত রয়েছেন এবং তার হাতে রয়েছে জল এবং বিভিন্ন বিস্কুটের প্যাকেট, তার সাথে রয়েছে তার কর্মী সমর্থকরা এবং সঙ্গীরা। নমস্কার, আজকে আমি এসেছি শ্যামপুরে, আমাদের গর্ব, আমাদের অহংকার লোপামুদ্রার কাছে। লোপামুদ্রা জানা, ওর বাড়িতে আজকে এসেছি কোটরাতে। তো ও আমাদের পুরো ভারতবর্ষেতে যে এনইটি পরীক্ষা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট 2025, সাথে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান গ্রহণ করেছে। এবং যেটা আমার প্রিয় সাবজেক্ট বাংলা হলো ওর সাবজেক্ট। ও সেন্ট জেভিয়ার্স থেকে গ্রাজুয়েশন করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে এবং তারপরে পরীক্ষা দিয়েছে। এবং আমাদের ভোটের পরেতেই ও বিভিন্ন জায়গাতে রিসার্চের জন্য অ্যাপ্লিকেশন করবে। তো আজকে আমি আমার তরফ থেকে, আমাদের শ্যামপুরের সমস্ত মানুষের তরফ থেকে তোমাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি আমাকে প্রণাম করুন। অভিনন্দন জানাই যে আমাদের শ্যামপুর, যেটা অত্যন্ত পিছিয়ে পড়া একটা জায়গা, আমরা কলকাতা থেকে অনেকটা দূরে আছি এবং আমাদের এখানে এখনো কারেন্ট সেভাবে থাকে না। এখনো সেই শ্যামপুর থেকে, সেই কোটরা থেকে একটি মেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে। এবং এছাড়াও ওর যে আমি ট্র্যাক রেকর্ড শুনছিলাম যে সেন্ট জেভিয়ার্স থেকে যখন ও গোল্ড মেডেলিস্ট ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল। এবং তারপরে ওর কাছ থেকে কিছুটা শুনে নিই আমি অনেকটা বলে দিলাম। তো লোপামুদ্রা, তুমি আমাদের শ্যামপুরের সমস্ত ভাই বোন যারা তোমার মতো যারা জীবনে অ্যাচিভ করতে চায়, তাদের জন্য তোমার কিছু বার্তা দিয়ে দাও, যেটা তাতে যারা ইন্সপায়ার্ড হয়। আমার এটুকুই বলার, শ্যামপুর জায়গাটা এটা এখনো অনেকটা প্রত্যন্ত গ্রাম হিসাবেই ধরা হয় এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেট পরীক্ষার্থী, রিসার্চি এতদূর পর্যন্ত যাওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়, বা ছেলেরাও জানে না যে এরপরেও এতটা পড়াশোনা করা সম্ভব। তো সেই সচেতনতাটা একটু দরকার, যে উচ্চ শিক্ষাতে যাতে সবাই আগ্রহী হয়ে এগিয়ে যায়। আর বিয়ের সঙ্গে পড়াশোনার বিরোধ নেই, কিন্তু তবুও সেই মনোভাবটা খুবই দরকার যে আমি উচ্চশিক্ষায় যাব বা এরপরেও আমি নিজের চেষ্টায় কিছু করবো। মেয়েদের ক্ষেত্রে তো নিজের পায়ে দাঁড়ানোটা সবার আগে ভীষণভাবেই দরকার। এটুকুই বলার যে উচ্চশিক্ষায় এগিয়ে আসা উচিত সবার, এবং উচ্চশিক্ষাতে যাতে সবাই সেই জায়গাটা পৌঁছাতে পারে, সেই জন্যই সবার কাছে আহ্বান থাকছে। এবং আমি চাইবো যে আমাদের শ্যামপুরের যে সমস্ত ভাই বোনেরা, যারা তোমরাও চাইছো যে আগামী দিনে তোমরাও ওর মতনই এরকম জীবনে অ্যাচিভ করো, ওর মতনই জীবনের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করো, তারা যদি কোনো রকম গাইডলাইন চাও, গাইডেন্স চাও, লোপামুদ্রার সঙ্গে দেখা করবে। ওর মাও স্কুলের শিক্ষিকা, তো ওর সঙ্গে দেখা করবে। ও নিশ্চয়ই তোমাদেরকেও গাইড করবে যে তোমরা কিভাবে এগোতে পারো। কারণ আমাদের যেটা মনে হয় সবচেয়ে বড় সমস্যা, আমাদের ছেলে মেয়েদের, আমরা ঠিক করে গাইডেন্স পাই না যে আমরা কি করব, কোন পথে যাব, কিভাবে পড়বো, কোনটা পড়লে আমার জীবনে কি হবে, which is very very important. তো লোপামুদ্রা, আমি আশা করবো যে তুমি সবাইকে তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমাদের শ্যামপুর, শুধু শ্যামপুর নয়, পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে মেয়ে যদি কখনো ওর কাছ থেকে পৌঁছতে চাও, তোর কাছে জিজ্ঞেস করো, ও সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এইভাবে আমাদের শ্যামপুরের ভাই বোনেরা, আপনারা সবাই আমাদের শ্যামপুরকে গর্বিত করুন। আপনারা আমার গর্ব, আপনারা আমার অহংকার। সবাইকে নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এই বাজেটে আমরা দেখলাম অনেক কিছুই সেখানে এখনো অনুপস্থিত। যেমন স্যার বলা হয়েছিল, চাকরির ক্ষেত্রে ইশতেহারে লেখা ছিল অতীতে বিলুপ্তি করে যে সমস্ত স্থায়ী সরকারি পদ পুনরায় চালু করা হবে, কিন্তু বাজেটে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, কিছু ক্ষেত্রে তাদের সাম্মানিক বেড়েছে, কিন্তু আবারও অনেক অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের বাড়েনি। যেমন পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর, এনএসকিএফ টিচার, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক টিচার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যাট,
এমএসকে এসএসকে টিচার সহ অনেক সেক্টরে যারা আছে তাদের বাড়েনি। স্যার 2021 সালে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিশ্রুতিবদ্ধতে তৃতীয় লিঙ্গের জন্য অনেক শব্দ খরচ করেছিল, কিন্তু এই 2026-এ এই অর্থের বোঝা, ঋণের বোঝা নেওয়ার পরেও একটা বড় বাজেট পেশ করেছে, কিন্তু সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জন্য কোনো শব্দ দেখতে পেলাম না। আমি আশা করব পরবর্তী সংযোজনীতে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এই সমাজে তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদের জন্য বিশেষ প্যাকেজ বা কাজের ব্যবস্থা করবেন। স্যার বাজেটে চাকরির কথা বলা হচ্ছে, যেখানে বাজেটে সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ চাকরির প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে আমি একটি কথা বলবো যে যদি আমরা প্রাইমারি স্কুলে গড়ে 1 জন করে টিচার দিই, 49,000 টিচার লাগবে। শুধু প্রাইমারি নয়, আপার প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিগত সরকার যেভাবে চাকরিতে নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেখানে শুধুমাত্র ওই 1 লক্ষ টিচার দিয়ে 1 লক্ষ চাকরির ব্যবস্থা করে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল করা যায় না। স্যার 20,000 পুলিশে নিয়োগের কথা বলা হয়েছে। আমরা যদি একটা তথ্য দেখি দেখা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনাইটেড নেশন যে রেকমেন্ডেশন করেছে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 222টা পুলিশ, এবং আমাদের ভারত সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে অনুমোদিত পদ আছে 196 জন পুলিশের দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101 জন পুলিশ। তাই 20,000 পুলিশ দিয়ে যে ব্যাপক শূন্য পদ আছে সেটা পূরণ করা যাবে না। প্রায় 2 লক্ষের অধিক অলরেডি শূন্য পদ আছে, সেটাকেও বৃদ্ধি করতে হবে। স্যার আমি পরিশেষে এই চাকরির ক্ষেত্রে আমি বলবো, যারা আমাদের পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন সেক্টরে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করছে তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হোক, অন্তত 5% তাদের সংরক্ষণ করা হোক। স্যার দিয়ে নিয়ে যদি বলি, যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো হয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বকেয়া সহ ডিএর বন্দোবস্ত করা হোক, তবে সেটা পয়লা অক্টোবর থেকে নয় স্যার, 1 জুলাই থেকেই সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করা হোক, সে আমি আশা করব। স্যার সংগ্রামী ভাতার কথা বলা হয়েছে, ওই নিয়ে আমি আর চর্চা করব না। অবশ্যই ভাতার থেকে বড় কথা স্যার, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্ন ভাবে চুরির মামলা দিয়েছে, সেইগুলোকে খুঁজে বার করা হোক। তাদেরকে স্যার জেলে রাখলে আমরা আমাদের ভাতাটাই মনে করবো এটা শ্রেষ্ঠ। স্যার আমার একটা অনুরোধ এটাই যে কিছু সংখ্যক মানুষ চুরি করেছে, সেই চুরির দায় পশ্চিমবাংলার 2 কোটির অধিক মহিলাদের ঘাড়ে চাপাবেন না। আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে। কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করেছে বলে এমন জটিল ফর্ম তৈরি করে বিশেষ করে গ্রামীণ আর নিরক্ষর মহিলাদেরকে ফর্ম ফিল আপের জটিলতার দিকে ফেলবেন না। আমি অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রীর কাছে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভেরিফিকেশন করে দ্রুততার সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের যাতে প্রকল্পের মধ্যে আসে তার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, এই নির্দেশনা দিক সরকারের পক্ষ থেকে, যারা ভেরিফিকেশন করার দায়িত্ব নেবে তাদের এন্ড থেকে যদি কোনো গোলযোগ হয় তার রেসপন্সিবিলিটি তারা নেবে। তাহলে দেখলে দেখা যাবে একটাও ভুল ভেরিফিকেশন হবে না। যেখানে আপনার 0 টলারেন্সের কথা বলছেন, দায়িত্ব তাদের হাতে তুলে দেন, তাদের কাছ থেকে দায়িত্ব আপনারা বুঝে দেবেন। স্যার উচ্চশিক্ষায় ড্রপ আউটের জন্য যে আপনি স্কিম নিয়ে এসেছেন অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু স্যার এখানে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগে উচ্চ মাধ্যমিকের স্তরে 2024 থেকে 2025 যদি তথ্য দেখি, 1 বছরে প্রায় 3 লক্ষ ড্রপ আউট হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে ড্রপ আউট না হয় তারও পলিসি আনতে হবে। আর এই 50,000 টাকা এককালীন যে সহায়তার কথা বলা হয়েছে, আমি অনুরোধ করবো স্যার এটা অন্তত 3টে পার্টে দেওয়া হোক। এটাও তো হতে পারে যে আমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলাম, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে 50,000 টাকা নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1,000 কোটি টাকা পশ্চিম বাংলার জনগণের ট্যাক্সের টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই সার্থক যেন হয়। সুতরাং এটাও বিবেচনা করা দরকার, অন্তত 3টে পার্টে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রীকে আমার নতমস্তকে প্রণাম। বিধানসভায় উপস্থিত সমস্ত বিধায়কদের আমার নমস্কার, ধন্যবাদ বাজেট নিয়ে আমাকে বলতে সময় দেওয়ার জন্য। শেষ 15 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে ক্ষয়রাতির বাজেট দেখেছি। এই প্রথম উন্নতির বাজেট দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই বাজেট জনমোহিনী নয়, জনদরদি। এই সদনে আসার আগে রাস্তায় শিক্ষকদের ধারাবাহিক লড়াই আমি দেখেছি, তা নিয়ে খবরও করেছি। সরকারি কর্মীদের দাবি মেনে 20% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথমেই প্রণাম এবং ধন্যবাদ। এই বাজেট রাম রাজত্বের বাজেট। রাম রাজত্ব মানে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও সাংস্কৃতিক সুরক্ষা। আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের শেখায় রামধনুকে রামধনু বলতে, রংধনু বলতে নয়। আমি অনুরোধ করব যে আগের সরকার তোষণ করতে গিয়ে রামধনুর নাম রংধনু করে দিয়েছেন শিক্ষামন্ত্রী মহোদয়রা, যাতে ভারতীয় সংস্কৃতির প্রথা মেনে রামধনুকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের পাঠ্যপুস্তকে। অনেকেই আমাদের সরকারের উপর আশায় বুক বেঁধেছেন যে পাঠ্যপুস্তকে রামধনু ফিরে আসুক। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি হোক যাতে মালদা মুর্শিদাবাদ থেকে আমাদের ভাই বোনেদের রাতারাতি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে যাতে অন্য জায়গায় চলে যেতে না হয়। সংস্কৃতির কথা বলতে গেলে আমি যে বিধানসভা থেকে আসছি, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের স্থান তারকেশ্বর। সেই তারকনাথের ধাম তারকেশ্বর এতদিন কোনো দিন বাজেটে জায়গা পায়নি। মাননীয় স্পিকার মহাশয়, আমি সমগ্র তারকেশ্বরবাসীর হয়ে এই সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রথম বাজেটে তারকেশ্বর বাবা তারকনাথের চরণে হওয়া শ্রাবণী মেলাকে জাতীয় উৎসব বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। শেষ 15 বছর ও আগের 34 বছরে তারকেশ্বরের মন্দিরের ঐতিহ্য নিয়ে কোন রকম কথা বলতে শোনা যায় না। এমনকি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি টিডি এর মাথায় তৎকালীন ফিরহাদ হাকিম মহাশয়কে বসিয়ে দেওয়া হয়েছিল। তা দেবাদিদেব মহাদেব এবং আমাদের শিব ভক্তদের অপমান করা হয়েছিল। বিগত দুটি সরকার বারবার তারকেশ্বরকে নেগলেক্ট করেছে, ফুরফুরা শরীফ নিয়ে কথা বলেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উন্নয়নের প্রজেক্ট হয়েছে সেখানে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেন তারকেশ্বর ব্যাপ্ত ছিল, এই উত্তর আগের সরকার যারা প্রতিনিধিত্ব করেছেন উত্তর দিতে হবে। শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় যেদিন থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, উনি নিজের বক্তব্যে বারবার তারকেশ্বরের উন্নয়নের কথা বলেছেন, শ্রাবণী মেলাকে বড় করে করার কথা বলেছেন, নিজে ছুটে গিয়েছেন বাবা তারকনাথের কাছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আমার তারকেশ্বরবাসীর হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রাবণী মেলাকে বাজেটে জাতীয় মেলা ঘোষণা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 30 দিনের মাথায় অতি দ্রুততার সঙ্গে তারকেশ্বরের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। যে রং আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেই রং জোর করে চিপকে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দিরে। শ্রাবণী মেলার প্রস্তুতির কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। আপনি ধন্যবাদ জানাই যে তারকেশ্বরের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যে বিশেষ কথা, বিশেষ প্রজেক্ট বাজেটে রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আগের সরকার তৃণমূল সরকার তারকেশ্বরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের কি পরিস্থিতি করেছেন তা আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা ম্যাডাম নিজে গিয়ে পরিদর্শন করে এসেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে এই হসপিটালের উন্নয়ন হয়, কারণ ওই হসপিটালে শ্রাবণী মেলা এবং চৈত্র মাসে প্রচুর শ্রদ্ধালু এবং প্রচুর মানুষ যান চিকিৎসা করাতে, কিন্তু চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়। শুধু একটাই পায়, রেফার রেফার রেফার। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। 70 কিলোমিটার দূরে কেন আমি কলকাতায় চিকিৎসা করাতে আসবো, এই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি। আগের সরকারকে উত্তর দিতে হবে। শুধু তাই নয়, এত বড় বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও, জমি থাকা সত্ত্বেও সেই বাস স্ট্যান্ড থেকে কোনো সরকারি বাস চলে না। আমি পরিবহন দপ্তরের মন্ত্রী মাননীয় অর্জুন সিং এর সঙ্গে দেখা করে আমি পেপার জমা করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন সেখান থেকে সমস্ত সরকারি বাস চলবে। তার জন্য ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। এর পরবর্তী ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই, মাননীয় স্পিকার সাহেব, এই বাজেটে কোনো ফটকা বাজেট করা হয়নি, চমকপ্রদ বাজেট নয়। এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। হয়তো বিরোধীদের অনেকের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনার সময় শেষ হয়েছে। আমি শেষ করছি। এই বাজেট সিভিক ভলেন্টিয়ারদের বাজেট, প্রাণী বন্ধুদের বাজেট, পাকা বাড়ি দেওয়ার বাজেট, গ্রামের উন্নয়নের বাজেট,
আলু চাষিদের বাজেট, সেবা শিল্প স্বাস্থ্য সংস্কৃতির বাজেট, রাম রাজত্বের বাজেট, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের এই সরকার চলছে তার বাজেট। কেউ ভোট দেননি, কিন্তু তারও আমি বিধায়ক। সেই জন্য আজকের এই ধর্মীয় সন্ধ্যাতে আমি প্রত্যেকটি কথা, ধর্ম মানে সত্য, ধর্ম মানে অন্য কিছু না। যদি ধর্মের কথা বলেন, ধর্ম মানে সত্যের প্রতিষ্ঠা করাই ধর্মের কাজ। সেটা ভগবান কৃষ্ণ করেছেন, ভগবান শ্রী রামচন্দ্র করেছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন। এবং আমি গর্বিত, আবার বলছি, যেটা আমার মায়ের জন্মভূমি, আমার মায়ের মাতৃভূমি, এবং সেই শ্যামপুর যার নামই শুরু ভগবান শ্যামের নাম, মানে ভগবান শ্যাম মানে ভগবান রামচন্দ্র, সেই জায়গার আমি বিধায়ক। এটা আমার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য। এবং এই শ্যামপুরেতে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, তার পদধূলি পড়েছিল, তার পায়ের ধুলি এখনো আছে পিছলদহতে। তো সেই শ্যামপুরের আমি বিধায়ক হয়েছি আপনাদের আশীর্বাদে। তো সেই জন্য এই পবিত্র সন্ধ্যাতে আপনাদের সবাইকে হাত জড়ো করে অনুরোধ করছি, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আপনাদেরকে কৃতজ্ঞতা, আপনাদেরকে প্রণাম জানাই। এবং আজকের এই সুন্দর সন্ধ্যা আয়োজন করার জন্য মাননীয় পাঠক বাবু থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে যারা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় পূজনীয় কার্তিক মহারাজ যিনি এসেছিলেন, আমার সঙ্গে দেখা হলো না, তার সঙ্গে আবার সাক্ষাৎ করে নেব, তারও পায়ের ধুলো এসেছিল। তো সবার আশীর্বাদ নিয়ে আপনারা আশীর্বাদ করুন, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে, ভগবান শ্রী শ্যামের আশীর্বাদ নিয়ে, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে আমরা যেন শ্যামপুরের আগামী দিনগুলোতে ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে পারি। আমরা আগামী ছোট ছোট বাচ্চাদের প্রজন্মকে, তাদের যেন ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর যেখানে যে কোনো অন্যায় দেখবেন, আবার বলছি, বারবার বলছি, একদম নির্দ্বিধায় আমাকে জানাবেন, পুলিশকে জানাবেন, বিডিও সাহেবকে জানাবেন, আমার কাছে যেন খবরটা পৌঁছায়। যে কোনো জায়গায় আছে, আমাকে নির্দ্বিধায় একটুখানি লিখে মেসেজ করে পাঠিয়ে দেবেন, আমি ঠিক খবর পেয়ে যাব, ঠিক কাজ করে যাব। ফোন করবেন না, কারণ ফোন করলে অর্ধেক ফোন ধরতে পারবো না। আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না? সবাই আমার কথায় সহমত কিনা? 7478161471 7478161471। আমার ফেসবুক HIRAAN, ওখানে গেলেও আমার নাম্বার দেয়া আছে, নাহলে আমি আবার ফেসবুকে দিয়ে দেবো। আমার ফেসবুকটা ফলো করবেন, ওখানে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি, আমি কি কাজ করছি, কখন বিডিও সাহেবের সঙ্গে মিটিং করছি, কোন বিডিও সাহেবকে কি বলছি, মাননীয় আধিকারিকদের সঙ্গে কি মিটিং হচ্ছে। যেমন আমি বললাম যে আগামীকাল বিডিও 1 আর 2 এর সঙ্গে মিটিং করব, আগামী পরশু দিনের পরের দিন আগামী 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করব। এবং আমিও আপনাদের মতো একজন, আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, এই লড়াই আমি বিজেপি সরকারের কাছে গিয়ে করব, আপনাদের জন্য করব, কারণ আমি আপনাদেরও একজন। আমি আমার বর্তমান বিজেপি সরকারের কাছে গিয়ে হাত জড়ো করে প্রার্থনা করব যে গত 79 বছর কোনো সরকার কোনোদিনও আমাদের শ্যামপুরের দিকে চোখ তাকিয়ে দেখেনি। আগামী দিনে আমাদের এই বিজেপি সরকার যেন শ্যামপুরের চোখ তাকিয়ে দেখে, তাহলেই আমাদের শ্যামপুরের বিরাট কাজ হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, প্রণাম জানাই। श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुण। श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुण। श्री राम